আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব। দেখুন 32 নাম্বার ভাঙা হলো, আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো। এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি, এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে এমন কথা বলেছেন শিক্ষার্থীরা। যে গত 9 মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে 1। সেই প্যাটার্নটা হচ্ছে, শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা, একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ, একটা 15 বছরের বিভৎস সময় আমরা পার করেছি। সবকিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম। এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল। আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে, এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়ে, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব। অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করে তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকম ভাবে উনি বললেন। এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে নিকোল। আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি। সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা। আসলে মাথা কিন্তু কিছুই না, ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে, ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি। সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বেড়েছে বলেছেন। আমি কি বলেছি? আপনি বলেছেন যে মব কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছু এইভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগ। অধিকাংশ, জি, অধিকাংশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যদি শুধুমাত্র আমার যেই বক্তব্যের প্রেক্ষিতে আপনি বললেন, আমার বক্তব্যের এই অংশটুকুকে নিয়ে যদি বলেন, আপনার কাছে মনে হবে আমি মবকে কোনো না কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করছি। এটা ব্যক্তিগতভাবে আমি এই প্রক্রিয়ার পক্ষে নয়, আমি এই কালচারেরও পক্ষে নয়। কিন্তু আপনি কেউ যদি মবের বিরুদ্ধে কথা বলেও সেটা অযৌক্তিক ভাবেও বলে, তাকে কি আপনি সফট আওয়ামী লীগার আপনি তো বলছেন আমি সুনির্দিষ্টভাবে কাউকে কোনো ট্যাগ দিইনি। বুঝতে হবে আপনাকে, ট্যাগের ঝামেলাটা কখন হয়, বরঞ্চ এই কথা বলে আমি নানান ধরনের ট্যাগ খেয়েছি, সেটাকে তবু আমি মব বলছি না। আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। দেখুন, আপনি বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি মব বলেছি ওইটাকে? আপনার যদি মনে পড়ে, আপনাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি?
জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে আমরা কি মব বলেছি? মাহবুবুল্লাহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে, কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? যেটা মব হোক, অসুবিধা নেই, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, করছি না। কিন্তু বিষয়টি হচ্ছে কি, বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপরাপর সকল বিষয়কে জেনারেলাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন, যেটা খুবই আইডিয়াল, খুবই ডেমোক্রেটিক অবস্থা, সুশাসন যেখানে শতভাগ রয়েছে, সে জায়গায় নিয়ে আপনি কাজ শুরু করেছেন। সেখানকার সব প্রতিবাদ, সব বক্তব্য, সবকিছুই মব। এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন, আমি কোনো কিছু মেনশন করছি না, সুনির্দিষ্ট করছি না, আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন, বড় মব বলছেন, কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন, তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী, আপনি বলতে আপনাকে বলছি, তো আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন, সিরিয়াসলি সক্ষম হবেন, এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে 5 আগস্ট যে গণভবন ভাঙা হয়েছে সেটাও। সে জায়গায় কি যাবো আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছি একটি ফেসিবাদের জায়গা থেকে? না। আবার একই সঙ্গে আপনি যখন কোন সকল মতকে দমিয়ে রাখবেন, চাপিয়ে রাখবেন, সেটার এক ধরনের আউটবাস যখন হবে, হঠাৎ করে যখন চাপি ওপেন হয়ে যাবে, তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে। এগুলি সোসাইটিতে, আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন, সত্য, অনেকগুলি মাজারে হামলা হয়েছে, নানান জায়গায় নানান ঘটনায় নানান লোকদের গ্রেফতার করা হয়েছে। আপনি সেটা কমে এসেছে কিনা দেখুন। তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল, সেই সময়ে আমরা এই ব্যাপকতার মধ্য দিয়ে এটাকে মব বলিনি। তাহলে মাত্রাটা যখন কমে আসছে, আমরা মব বলে একটা জিকির তুলছি, যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে। দেখুন, একজন ইউনিভার্সিটি শিক্ষক, উনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে। সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয়, শিক্ষার্থীরা যদি তার প্রতিবাদ বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, সেটাকে আমি কোন কারণে আমি সেটাকে মব বলবো? আমি কি ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ করিনি কখনো? পটিয়ায় যা হয়েছে, পাটগ্রামে যা হয়েছে, সেগুলো কি আপনার সংজ্ঞা অনুযায়ী? আমি আপনাকে পরিষ্কার বলি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না। ফয়েজ আহমদ, সেটাকে কি আসলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী সেটা কি প্রেসার গ্রুপ, না তারা সফট আওয়ামী লীগ? দেখুন, আমি আপনাকে বলছি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা বলিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই আপনি দেখছেন পরিষ্কার, সেটা তো সরকারের বক্তব্য। কিন্তু আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমরা যখন এই সরকারের যে উনি বলছেন সরকার দুর্বল, এরাও একটা অন্যতম কারণ কি জানেন? ইন্টেনশন ভালো, পারফরম্যান্স উইক। সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে 8 আগস্ট সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে এগোবে। এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগোনো শুরু করেছে, যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। দেখুন, আপনি গণমাধ্যম কর্মী, আপনি দেখুন কোন গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভোগ করতে গিয়ে কতটুকু স্বাধীনতা সেটারই লিমিট ক্রস করে যাচ্ছে। আপনি কে একজন ফেসবুকে কি লিখছে সেটা ফটো কাট করে ছড়িয়ে দিচ্ছে। সীমা থাকে নাকি? স্বাধীনতার সীমা থাকে, ডেফিনেটলি। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সীমা আমার সংবিধান করে দিয়েছে। আপনি স্বাধীনতার সীমা থাকবে না এমন কোনো স্বাধীনতাই নেই। সুতরাং ওই জায়গা থেকে আপনি দেখেন, একটা আইডিয়াল পরিস্থিতিতে যেমনটি হওয়া দরকার, তেমনটি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করার প্রাথমিক ভিকটিম কিন্তু এই সরকারের উপর আপনি মব বলে চাপিয়ে দিচ্ছেন, বরঞ্চ এই মব বলে আপনি সরকারের বিরুদ্ধে এক ধরনের মব ক্রিয়েট করছেন। জি, আপনি দেখুন, কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে, তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে, আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা দায়িত্ব চেয়ে নেননি, আমরা হাতে পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি। উপাচার্যদের নিয়োগ আসলে হাতে পায়ে ধরে হয়েছে, নাকি কেউ তাদের দয়া করে বসিয়েছে? ভবিষ্যতে কি এসব নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আজ যা হচ্ছে, এখন যা হচ্ছে, এর সব বিষয় নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ আছে, সবকিছু নিয়ে, সব সময়। ভবিষ্যৎ আপনার কাছে অবধারিত এবং উন্মুক্ত থাকবে প্রশ্ন তোলার জন্যই, এবং এই প্রশ্ন তোলার সংস্কৃতিটা থাকুক, সেটা গণতান্ত্রিক চর্চার জন্য খুব জরুরি। সুতরাং আপনি খেয়াল করলে দেখবেন যে এমন এক বাস্তবতার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, যেখানে আপনি সত্যিই তো আপনি কোনো প্রতিষ্ঠানে, যেমন কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পদোন্নতি প্রমোশনের জন্য মানুষের হুড়োহুড়ি লেগেছে, কোনো জায়গায় ঠিক যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, এই বাস্তবতা তো আছে। এখন ভাই যেটা বলছিলেন, লাস্ট 17 ইয়ার্সে কি হয়েছে, সবগুলি অ্যাপয়েন্টমেন্ট, পিয়ন পর্যন্ত, পিয়নের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রেও এমপি মন্ত্রীদের ডিও লেটার নিয়ে দেওয়া হয়েছে, তাই না?
তো সেই বাস্তবতায় আপনি যখন একজন অন্তত পরিচ্ছন্ন ইমেজের একজন মানুষকে এক জায়গায় বসাতে চেষ্টা করবেন, সে জায়গায় তাকে হয়তো হাতে পায়ে ধরে বলা, আপনি যেটা কোটান করতে বলছেন, অনেক সময় অনুরোধ করতে হচ্ছে, নানান জনকে অনুরোধ করে রাজি করাতে হচ্ছে। সো এই বাস্তবতায় আপনি যদি অনুরোধ করে কেন রাজি করাতে হয়েছে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠে, নিশ্চয়ই ভবিষ্যতের সেই প্রশ্নের সময় এই প্রেক্ষাপটটা তখন হারিয়ে যাবে না, প্রেক্ষাপটটার সামনে আসবে। প্রশ্ন তোলার সুযোগ সবসময় থাকবে। জি, আপনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো সঠিক নয়। বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিএনপির প্রতিপক্ষ এনসিপি, কখনো কখনো জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও বিএনপির প্রতিপক্ষ। এখন দেখছি মিডিয়াও আপনাদের প্রতিপক্ষ, কারণ আপনি একটু আগে অভিযোগ করলেন এনসিপি কে নাকি এনসিপির সমাবেশে বেশি লোক দেখানোর চেষ্টাটা আসলে মিডিয়ার পক্ষ থেকে। কিন্তু নিন্দুকেরা যে অভিযোগ করে বা বলে যে 5ই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতায়ন হয়েছে, বিএনপি মিডিয়াগুলো দখল করেছে, সেটা তাহলে সত্যি না? আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি সুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসছি। তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন, এটা কেউ কেউ বলছে, বা সংস্কার বিএনপি চায় না, এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে। আপনি দেখুন, বাংলাদেশে যখন সংস্কার শব্দটি 1/11-এর পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করতেন, বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনো ভাবে মনে হয় যেন 1/11-এর সেই ষড়যন্ত্র জড়িত। সো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন, ভিশন 2030। তারপরে বিএনপি 27 দফা ঘোষণা করলো 22 সালে, এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা 31 দফায় আসলাম। এই 31 দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সকল দলের কিন্তু মতামত ছিল, এবং তারই রিফ্লেকশন হচ্ছে 31 দফা। আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে। সেখানে আপনি বাইক্যামেরাল পার্লামেন্ট বলেন, প্রাইম মিনিস্টার, লিডার অফ দি অপোজিশন এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন, কিংবা আপনি মন্ত্রী পরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন, কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নেবে, বা সরি দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায়, রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে সেই আলোচনা করেন। প্রত্যেকটা বিষয়ই কিন্তু 31 পয়েন্টসে হিট করা হয়েছে, এবং বাইক্যামেরাল পার্লামেন্টের কথাও আমরা সেখানে দেখেছি, 70 অনুচ্ছেদের কথাও দেখেছি। এরপরে যখন আমাদের এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা একটার পর একটা কমিশন গঠন করলাম, আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো, সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, কিংবা ধরুন 70 অনুচ্ছেদ, কিংবা রাষ্ট্রপতির নিয়োগ, কিংবা সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, কিংবা নারী আসন 50 থেকে বাড়িয়ে 100টি করা, প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া, 4টি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা, এই সকল বিষয়ে কিন্তু বিএনপি একমত হয়েছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে দুদক, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে, তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে। সেটা জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন। সো বিএনপি সংস্কার চায় না কথাটি বিরোধিতার খাতিরে বিরোধিতা করাই যায়। এটা মিডিয়া বলছে কেন বলেছেন? আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল। এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে, মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া ষড়যন্ত্রের অংশীদার, সেই বিষয়টা পরিষ্কার হতে চাচ্ছিলাম। যে না, দেখুন, বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি, দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র্যাঙ্কিং গুলো আসে সেগুলোর দিকে তাকালেই খুব পরিষ্কার হয়ে যায়। গত 15 বছর মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে যাতে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায়। মানে আমরা তো প্রশাসনের ক্ষমতা দেখেছি, পুলিশের ক্ষমতা দেখেছি, আমরা একই সঙ্গে বিচার বিভাগেরও রাজনীতিকরণ দেখেছি, কিন্তু সেই সঙ্গে মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে? একেবারেই না। যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের সম্পাদক
সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই তা লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না। কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর র্যাঙ্কিং আমরা জানি। সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন বিএনপি মিডিয়া এই 9 মাসে হঠাৎ করেই একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন? ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক মানব জমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই, মানে আমরা কেন কেউ লিখছি না বা বলছি না, এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না? এখন এই তার মানে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত এবং সে মিডিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। বিরুদ্ধে না নিকল, এটা এই জায়গাটা ভুল হবে যদি আমরা বলি, বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার দলের পরেও তো সেকেন্ড আরেকটা দল থাকে যেটা রাজার হয়তো পরবর্তীতে আরেকটু পছন্দের, মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল, তারপরের যে দল সেটাও রাজার খুব অপছন্দের দল নয়। সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার থাকবে, মিডিয়ার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে, উপায় নাই তো। জি।